হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু লর্ড অফ দ্য রিংসের ৩টে মুভিরও আগের ঘটনা। তবে মজার ব্যাপার হলো এই মুভিটা রিলিজ হয়েছিল লর্ড অফ দ্য রিংসের পর। মুভিটাতে তোমরা বেশ কয়েক পদের বা জাতের মানুষ আর অদ্ভুত সব প্রাণী দেখতে পাবে। যেমন ধরো এলভস, এরা ভাই ব্যাপক বড়লোক আর সেই লেভেলের ট্যালেন্টেড। পাহাড়ে এদের বাস আর হাতের কাজে এদের কোনো জবাব নেই। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? এরা অমর, মানে এদের কোনো মরণ নেই। আর এই জন্যই অনেকেই এদের একেবারে দেবতার মতো সম্মান করে। এরপর আসছি জাদুকরদের কথায়। গল্পে মোট ৫ জন জাদুকরের কথা বলা হয়েছে। এদের মধ্যে গ্যান্ডালফ দ্য গ্রে, সারুমান আর রাডাগাস্ট দ্য ব্রাউন, এই ৩ জনের কারসাজি আমরা এই মুভিতে দেখতে পাব। অন্যদিকে হবিট নামে এক জাতের মানুষ আছে যারা সাইজে একটু খাটো বা পিচ্চি টাইপের হয়। এরা থাকে শায়ার নামের একটা জায়গায়। এদের ডিকশনারিতে মারামারি, কাটাকাটি বা ক্যাচাল বলতে কিচ্ছু নাই। এদের লাইফের একটাই মোটো, খাও দাও, ব্যাপক ফুর্তি করো আর সবসময় চিল মুডে থাকো। এবার আসি ভিলেনদের কথায়, মানে অর্কসদের। এরা মূলত এক ধরনের রাক্ষস যারা দুনিয়ার সব জীবজন্তুর জাতশত্রু। এদের লিডারের নাম হলো অ্যাজোগ। এদের আরেকটা চামচা গ্রুপ আছে যাদের নাম গবলিন্স। এরাও ওই অর্কসদেরই আরেকটা রূপ। তো এই হলো মুভির নানান জাতের লোকজন যাদের তোমরা সামনের গল্পে দেখতে পাবে। এবার চলো সরাসরি মেইন ক্যারেক্টারে যাই। আমাদের আজকের হিরো বিলবো ব্যাগিন্স, যে কিনা আবার ফ্রডোর চাচা। এই গল্পে আমরা দেখব বিলবোর লাইফটা আসলে কেমন ছিল। গল্পের শুরুতেই দেখবে বিলবো বুড়ো হয়ে গেছে। তার বয়স তখন ১১১ বছর। ভাবা যায়, সে তার লাইফের সব রোমাঞ্চকর ঘটনা একটা বইয়ের মধ্যে লিখে রাখছে, যাতে তার ভাতিজা ফ্রডো সেটা পড়ে ইতিহাস জানতে পারে। এরপরই গল্প সোজা ৬০ বছর পেছনে চলে যায়, মানে ফ্ল্যাশব্যাক। তখনকার দিনে ডোয়ার্ফ মানে বামনরা পাহাড়ের ভেতর তাদের একদম রাজকীয় সুন্দর শহরে বাস করত। ভাইরে ভাই, তাদের রাজ্যটা এতই চকচকে আর বিশাল ছিল যে দেখলে মনে হবে এ তো পুরাই বেহেশত। সেই বামনদের রাজার নাম ছিল থ্রর, আর তার নাতির নাম থৌরিন ওকেনশিল্ড। তাদের রাজবংশ তখন একদম সেফ পজিশনে, কারণ রাজার ছেলে নাতি সবাই বেঁচে পড়তে আছে। আর জানো, সে যুগে বামনরাই ছিল দুনিয়ার সবচেয়ে বড় লোক, কারণ তাদের পাহাড়ের ভেতর দিয়ে রীতিমতো সোনার নদী বয়ে যেত। সেখানে হীরা, জহরত, দামি পাথর কি নেই। আর এই বামনরা এই পাথর কাটাই ছিল একদম ওস্তাদ কারিগর। একদিন এক বামন পাহাড়ের একদম গভীরে বিশাল একখানা জলে হীরা খুঁজে পেল। এই হীরার নাম দেওয়া হলো হার্ট অফ দ্য মাউন্টেন বা পাহাড়ের হৃদয়। রাজা থ্রর তো মহা খুশি। সে এটাকে তার রাজকীয় পাওয়ার আর অধিকারের প্রতীক বানিয়ে ফেলল। নাম দিল দ্য কিংস জুয়েল। এরপর বেশ কয়েক বছর তাদের রাজ্যে একদম মাখন স্টাইলে শান্তি আর বড়লোকি রাজত্ব চলল। কিন্তু কথায় আছে না, বেশি সুখ কপানে সয় না। হঠাৎ একদিন উত্তর দিক থেকে উড়ে আসলো এক ভয়ঙ্কর ড্রাগন। নাম তার স্মগ। এই ড্রাগন মুখ দিয়ে এমন আগুন উগলাত যে সব ছাই হয়ে যেত। আর স্বভাবের দিক থেকে ছিল পুরাই হারানি আর লোভী। রাস্তায় যা পেল সব পুড়িয়ে ছাড়খাড় করে সে সোজা ঝুঁকে পড়ল ওই বামনদের পাহাড়ে। ব্যাস, নিজের পাওয়ার আর লোভ মেটাতে বামনদের সব সোনাদানা আর বিশাল ঐশ্বর্য একাই কবজা করে নিল ড্রাগনটা। আর এই হামলার চোটে সেই মহামূল্যবান হীরা হার্ট অফ দ্য মাউন্টেনটাও হারিয়ে গেল এরেবরের ভেটের। কোথায় সেই সোনার পাহাড়ের মালিক বামনরা, আর কোথায় এখন তারা সব হারিয়ে পুরাই ফকির আর রিফিউজি হয়ে গেল। ওই হারকিপ্টে স্মগ ড্রাগনটা পুরো রাজত্ব দখল করে বসে রইল, আর বেচারা বামনদের নিজেদের বাড়ি ছেড়ে পালাতে হলো। ঠিক এই সময় এলভসদের বিশাল এক আর্মি সেখানে এসে হাজির হয়। রাজা থ্ররের ছেলে থ্রেইন তাদের কাছে গিয়ে হাতজোড় করে বলল, ভাই একটু সাহায্য করো। কিন্তু এলভসরা মুখের ওপর না করে দিল। তাদের রাজার মাথায় ঘুরছিল এই ড্রাগনের সাথে ক্যাচালে গেলে তার নিজের লোকজনই মারা পড়বে। তাই সে পাত্তাই দিল না, সোজা হাঁটা ধরল। ভাবা যায়। এরপর বামনদের অবস্থা তো আরও খারাপ। তারা পথে পথে জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগল। আর যে রাজকুমার থরিন একদিন সোনার থালায় খেত, তাকে শেষমেশ মানুষদের কাছে কামলার কাজ মানে দিনমজুরি পর্যন্ত করতে হলো। এভাবেই যারা একদিন স্বর্গের মতো জায়গায় রাজত্ব করত, তারা তাদের বাড়ি ঘর ধন সম্পদ সব চিরকালের জন্য হারিয়ে ফেলল। এভাবেই কেটে গেল বহু বছর। তারপর হঠাৎ একদিন জাদুকর গ্যান্ডালফ দ্য গ্রে আমাদের হিরো বিলবো ব্যাগিন্সের বাসায় বিশাল এক অদ্ভুত পার্টির আয়োজন করল। আর মজার ব্যাপার কি জানো, এই পার্টির ব্যাপারে বিলবো নিজেই কিছু জানত না। ওই রাতে বিলবোর বাসায় একে একে হাজির হলো ১৩ জন বামন। আর তাদের লিডার হিসেবে কে ছিল জানো? খোদ থরিন ওকেনশিল্ড, সেই রাজা থ্রোরের নাতি। পার্টিতে খাওয়া দাওয়ার ফাঁকে তারা সিরিয়াস এক আলোচনায় বসল। তারা জানালো পাখিরা নাকি আবার তাদের পুরনো সেই পাহাড়ের দিকে ফিরে যাচ্ছে। তাদের একটা পুরনো ভবিষ্যৎবাণী আছে। পাখিরা যখন আবার এরেবর পাহাড়ের দিকে উড়াল দেবে, তার মানে হলো ওই শয়তান ড্রাগন স্মগের ধ্বংসের দিন ঘনিয়ে আসছে।
থরিন তখন বলল, ভাই, এই সিগন্যাল আমরা দেখেছি মানে অন্যরাও নিশ্চয়ই দেখেছে, আর এখন সবাই চাইবে আমাদের এরেবরে হামলা করে ওই লুকানো কোটি কোটি টাকার সোনার খনি লুট করতে। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা ওই স্মগটাকে মেরে তক্তা বানাবো, তাকে ওখান থেকে লাথি মেরে বের করব, আর আমাদের নিজেদের বাড়ি, আমাদের রাজত্ব আর আমাদের সম্মান আমরা ছিনিয়ে আনবই। তখন পিছন থেকে এক বামন বলে উঠল, আরে ভাই, তুমি তো আসল কথাই ভুলে যাচ্ছ। পাহাড়ের মেইন গেট তো ভেতর থেকে লক করা, ঢুকবা কোন দিক দিয়ে? এই কথা শুনে জাদুকর গ্যান্ডালফ মুচকি হাসল, পকেট থেকে একটা পুরনো চাবি বের করে বলল, এই নাও, এই চাবি তোমার বাবা আমাকে দিয়েছিল যত্ন করে লুকিয়ে রাখার জন্য। ব্যাস, কেল্লা ফতে। চাবি দেখে আরেকজনের তো চোখ কপালে। সে বলে উঠল, আরে, চাবি যখন আছে তার মানে নিশ্চয়ই কোনো গোপন দরজাও আছে যেটা দিয়ে আমরা ভেতরে সেধের যেতে পারব। গ্যান্ডালফ বলল, একদম ঠিক ধরেছ। পাহাড়ের দেয়ালের কাছে কিছু পুরনো ধ্বংসস্তূপ আছে, সেখান দিয়ে একটা সিক্রেট রাস্তা সোজা নিচে চলে গেছে। কিন্তু ভাই, ওই দরজা খুঁজে পাওয়া তো আর মুখের কথা না, কারণ এরেবরের ওইসব দরজা সব সময় জাদুর কারণে অদৃশ্য হয়ে থাকে। এরপর গ্যান্ডালফ একটা ম্যাপ বের করে বলল, এই ম্যাপেই সব জবাব লুকানো আছে। এটা হয়তো আমাদের বলে দেবে গোপন দরজাটা ঠিক কোথায়। কিন্তু প্যারা হলো আমি নিজেই ছাইপাশ কিছু পড়তে পারছি না। তবে টেনশনের কিছু নেই, মিডল আর্থের কিছু স্পেশাল লোক আছে যারা এসব অদ্ভুত ম্যাপ পড়তে পারে আর এর লুকানো সিগন্যালগুলো বোঝে। আমাদের তাদের কাছেই যেতে হবে। এরপর গ্যান্ডালফ সবচেয়ে বড় বোমাটা ফাটালো। সে বলল, শোনো, আমাদের এই মিশনে বিলবো ব্যাগিংসও যাবে, কারণ ওই ড্র্যাগন স্মোগ তোমাদের বামনদের গায়ের গন্ধ চেনে, কিন্তু হবিটদের গন্ধ সে জীবনেও শোখেনি। তাই পাহাড়ের ভেতর ঢোকার সময় বিলবোই আমাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবে। কিন্তু আমাদের বিলবো তো ভয়ে পুরাই কাবু। সে সোজা বলে দেয়, না ভাই, আমি নাই, ওখানে গেলে তো আমার জানটাই যাবে। ওই শয়তান ড্র্যাগন যদি মুখ দিয়ে একবার আগুন মারে, আমার হাড্ডি গুড্ডিও গলে পানি হয়ে যাবে। সে একদম মুখের ওপর না করে দেয়। কিন্তু পরদিন সকালে কাহিনী পুরাই ঘুরে যায়। গ্যান্ডালফ আর বামনরা যখন রওনা দিয়ে দেয়, বিলবোর ভেতরে হঠাৎ কি যেন একটা জোশ চলে আসে। সে দৌড়ে তাদের পিছে পিছে দেয় আর ওই কন্ট্রাক্ট পেপারে ধুম করে সাইন করে দেয়। ব্যাস, বিলবো এখন ওই ১৩ জন বামনের টিমের একজন মেম্বার। সবাই মিলে রওনা দিল সেই ড্র্যাগন স্মগের ডেরাবিকে, মানে এরেবর পাহাড়ের দিকে। সারাদিন জার্নির পর রাতে তারা যখন একটু রেস্ট নিতে থামে, তখন তাদের মনে হতে থাকে যে আশেপাশে ওই রাক্ষস মানে অর্কসরা ঘুরঘুর করছে। ঠিক তখনই এক বুড়ো বামন তাদের আগের একটা ঘটনা বলা শুরু করে। সে বলে, স্মগ যখন আমাদের পাহাড় দখল করে নিল, তখন আমাদের রাজা তাদের পুরনো একটা শহর ফিরে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার আগেই অর্কসদের বিশাল এক আর্মি এসে হাজির। ওদের লিডারটা ছিল পুরাই খতরনাক আর সেই লেভেলের শক্তিশালী। নাম তার অ্যাজগ। থরিনের দাদা মানে রাজা থ্রর সরাসরি তার সাথে ফাইট করে, কিন্তু অ্যাজগ তার মাথাটাই কেটে ফেলে। এই শকে থরিনের বাবা থ্রেইন পাগল হয়ে আর নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু আমাদের থরিন ভাই হাল ছাড়ার পাত্র না। সে কোনো ঢাল ছাড়াই অ্যাজগের সাথে তুমুল মারামারি শুরু করে। এক পর্যায়ে নিজের তলোয়ার দিয়ে অ্যাজগের একটা হাতই কেটে ফেলে। তখন ওই দানবটা বুঝতে পারে থরিনের বংশ শেষ করা এত সোজা না। তবে ভাই, ওই যুদ্ধে বামনদের পুরো আর্মি শেষ হয়ে গেছিল, মাত্র গুটি কয়েক বামন বেঁচে ফিরেছিল। এরপর বুড়ো বামনটা খুব গর্ব করে বলে, ওই দিন আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছিলাম, কেউ যদি আমাদের আবার এক করতে পারে সেটা একমাত্র থরিন ওকেন শিল্ডই পারবে। আর এই জন্যই আজ থরিন আর তার ১২ জন সঙ্গী তাদের এরেবর পাহাড়টা ফিরে পেতে চাইছে। গ্যান্ডালফও জানে যে এটাই তাদের অধিকার, তাই সে পুরাপুরি তাদের সাপোর্ট দিচ্ছে। পরদিন সকালে সবাই আবার তাদের মিশনে বেরিয়ে পড়ে। চলতে চলতে গ্যান্ডালফ একটা মজার তথ্য দেয়, জানো, দুনিয়াতে আমাদের মতো জাদুকর মোট ৫ জন। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আর ব্রিলিয়ান্ট হল সারুমান দ্য হোয়াইট। এরপর আছে ২ জন ব্লু উইজার্ড, আর ৫ নম্বর জন হল রাডাগাস্ট দ্য ব্রাউন। এই লোকটা মানুষের চেয়ে পশু পাখিদের বেশি ভালোবাসে, সারা জীবন জঙ্গলে এদের সাথেই পড়ে থাকে। এবার গ্যান্ডালফ থরেনকে একটা সিরিয়াস কথা বলে, ভাই, আমাদের এলভসদের কাছে যেতেই হবে, কারণ আমি তোমাকে যেই ম্যাপটা দিয়েছি ওটা একমাত্র এলভসরাই পড়তে পারবে। কিন্তু সমস্যা হলো থরেন তো এলভসদের ২ চোখে দেখতে পারে না। সে রেগে আগুন হয়ে বলে, যখন আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল, ড্রাগন স্মগ যখন আমাদের ঘর ছাড়া করল, তখন ওই এলভসরা আমাদের কোনো হেল্পই করে নাই। আমি জীবনে ওদের কাছে সাহায্য চাইতে যাব না। এই কথা শুনে গ্যান্ডালফ পুরাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। বুঝতেই পারছো, টিমের মধ্যে হালকা ক্যাচাল লেগে গেছে। ওই রাতে সবাই একটা জায়গায় ক্যাম্প করে রেস্ট নিচ্ছিল।
হঠাৎ অন্ধকারে 3টা বিশাল সাইজের রাক্ষস, যাদের ট্রোল বলে, সেখানে এসে তাদের সব ঘোড়া চুরি করে নিয়ে যায়। বামনরা তো মহা টেনশনে, ঘোড়া ছাড়া সামনের দিকে যাওয়া তো পুরাই ইম্পসিবল। তাই তারা বিলবোকে পাঠায় যেন সে চুপি চুপি গিয়ে ঘোড়াগুলো ছাড়িয়ে আনতে পারে। কিন্তু ভাই, বিলবো কাছে যেতেই ওই ট্রোলগুলো তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর বামনরা তাকে বাঁচাতে গেলে তারাও ধরা পড়ে যায়। অবস্থা এখন পুরাই বেগতিক। ট্রোলগুলো তাদের সবাইকে আগুনে ঝলসে খাওয়ার প্রিপারেশন নিচ্ছে। ভাবা যায়। ঠিক তখনই একটা ট্রোল বলে ওঠে, আরে জলদি কর, সকাল তো হয়ে যাচ্ছে, সূর্যের আলো আমাদের গায়ে পড়লে কিন্তু আমরা সব পাথর হয়ে যাব। এই সুযোগটাই খুঁজছিল আমাদের বিলবো। সে তার ব্রেন ফাটানো শুরু করে, ট্রোলগুলোকে আজে বাজে কথায় ফাঁসিয়ে নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। মূল প্ল্যান হলো শুধু সময় পার করা। আর ভাই, যেমনই সকালের প্রথম আলো ফুটল, গ্যান্ডালফ এসে এক উঁচু পাথরের উপর হাজির। সে তার জাদুর লাঠি দিয়ে পাথরের উপর কষে এক বাড়ি মারে। পাথর তো ভেঙে 2 টুকরা হয়ে যায়, আর পেছন থেকে সূর্যের কড়া আলো এসে সরাসরি ট্রোলগুলোর গায়ে পড়ে। চোখের পলকে বিশাল 3টা ট্রোল পাথরের মূর্তি হয়ে যায়। ব্যাস, ক্যাল্লা ফতে। এভাবেই বিলবোর বুদ্ধি আর গ্যান্ডালফের জাদুর জোরে বামনরা সে যাত্রায় বেঁচে যায়। এরপর তাদের মিশন আবার শুরু হয়। সামনের দিকে এগোতে এগোতে গ্যান্ডালফের ওই 5 নম্বর জাদুকর বন্ধুটা এসে হাজির হয়, যার নাম রাডাগাস্ট দ্য ব্রাউন। লোকটা জাদুকর ঠিকই, কিন্তু বাকি সবার চেয়ে পুরাই আলাদা। সারা গায়ে কাদামাটি মাখা, মাথায় পাখির বাসা, আর সব সময় পশু পাখিরা তাকে ঘিরে রাখে। সে এসে হাঁপাতে হাঁপাতে গ্যান্ডালফকে বলে, গ্রিনউড তো অসুস্থ হয়ে গেছে। গ্রিনউড হলো ওই বিশাল জঙ্গলটার নাম। সে জানায় যে ওই জঙ্গলে এখন গাছপালা সব মরে যাচ্ছে, আর বিশাল সাইজের সব ভয়ঙ্কর মাকড়সা এসে আস্তানা গেড়েছে। সে বলে এই সব মাকড়সা ডলগুলদুর থেকে আসছে। এই ডলগুলদুর হল জঙ্গলের ভেতর পুরনো একটা দুর্গ বা কেল্লা, যেখানে একসময় ডার্ক লর্ড সাউরন লুকিয়ে থাকত। গ্যান্ডালফ তো পুরাই অবাক। সে বলে, আরে ভাই, ওটা তো একদম পরিত্যক্ত, ওখানে তো কেউ থাকে না। তখন রাডাগাস্ট মাথা নেড়ে বলে, না ভাই, ওটা খালি না, আমি নিজে ওখানে গিয়েছিলাম। তার চোখে মুখে তখনও পরিষ্কার ভয়। ওখানে এক কালো ছায়া ঘুরছে, পুরনো এক রাক্ষসের আত্মা, যে চাইলেই অন্ধকারের দুনিয়া থেকে অন্য আত্মাদের ডেকে আনতে পারে। সে আমার ওপর অ্যাট্যাক করেছিল, কিন্তু কোনো মতে আমি জান নিয়ে পালিয়ে আসছি। আর তখনই আমি অন্ধকারের মধ্যে ওই ছায়াটা দেখি, ওটা সাউরন ছিল। এই কথা বলেই রাডাগাস্ট একটা অদ্ভুত দেখতে তলোয়ার বের করে গ্যান্ডালফকে দেখায়। সে বলে, এই তলোয়ার কোনো মানুষের বানানো না, এটাই জীবিত দুনিয়ার কোনো জিনিসই না। তলোয়ারটা দেখেই গ্যান্ডালফ বুঝে যায় যে রাডাগাস্ট একদম সত্যি বলছে। ভাই, শয়তানের রাজত্ব আবার ফিরে আসছে। ঠিক ওই সময়ই চারপাশ থেকে নেকড়ের ভয়ঙ্কর ডাক শোনা যায়। গ্যান্ডালফ তো পুরাই অ্যালার্ট হয়ে যায়। সে বলে ওঠে, আরে এগুলো তো ওয়ার্গস, এগুলো আসলে সাধারণ নেকড়ে না, এগুলো হলো ওই রাক্ষস অর্কসদের পালিত শিকারী জন্তু। এরা টিমকে মেরে ফেলার জন্যই তাড়া করে আসছে। রাডাগাস্ট 1 সেকেন্ডও দেরি না করে বলে, আমি ওদের মনোযোগ আমার দিকে নিচ্ছি, তোমরা সবাই জলদি পালাও। এই বলে সে তার খরগোশ দিয়ে চালানো জাদুর গাড়িতে উঠে দৌড় দেয়, আর অর্কস আর তাদের নেকড়েগুলো তার পিছে পিছে তাড়া করতে থাকে। এদিকে গ্যান্ডালফ আর বাকি বামনরা জান হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে মাটির নিচে একটা গোপন সুরঙ্গের ভেতর ঢুকে পারে। পেছন থেকে নেকড়েগুলো প্রায় ঝাঁপিয়েই পড়েছিল তাদের ওপর, কিন্তু কোনো মতে তারা অল্পের জন্য বেঁচে যায়। এরপর বিলবো আস্তে করে সামনে এগোয় আর আংটিটা টুপ করে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। ভাই, সে তো তখনও ঘুণক্ষরেও টের পায়নি যে সে আসলে পুরো দুনিয়ার কিসমত নিজের পকেটে পুরে ফেলেছে। কিন্তু আংটি পকেটে ঢোকালেই তো আর হবে না। এখন বিলবোর সামনে চলে আসছে আর এক নতুন প্যারা। এই নিকষ কালো অন্ধকার গুহা থেকে বের হওয়ার কোনো রাস্তাই সে চিনতে পারছিল না, পুরাই গোলকধাঁধা। আর ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় সেই ভয়ঙ্কর দেখতে গোলম। ভাই রে ভাই, গোলমের চোখে তখন খুনের নেশা, চোখগুলো একদম লাল হয়ে আছে। সে বিলবোর দিকে তাকিয়ে গড়গড় করে বলে ওঠে, মাই প্রেশাস, তুই এখানে কি করছিস? বুঝতেই পারছ গোলমের মতলব কি? সে যে কোনো মূল্যে বিলবোকে মেরে টুকরো টুকরো করে ফেলতে চায়। কিন্তু আমাদের বিলবো ভাইও কি এটা সহজে হার মানার পাত্র? সে ভয় পেলেও বুকের পাটা শক্ত করে তলোয়ার উঁচিয়ে বলে ওঠে, আরে ভাই দাঁড়াও, চলো আমরা একটা গেম খেলি, ধাঁধার গেম। আমি যদি তোমার সব ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিই, আর তুমি যদি আমার ধাঁধা না মেলাতে পারো, তাহলে তোমাকে আমাকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে হবে। গোলাম একটা শয়তানের মতো হাসি দেয়, আর শুরু হয় ধাঁধার গেম। একদিকে জীবন, আরেকদিকে মৃত্যু, পুরাই হাড্ডাহাড্ডি লড়াই। দুইজনে মিলে একে অপরকে দুনিয়ার অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে। হাওয়া, আগুন, পাহাড়, সময় আর অন্ধকার নিয়ে সব মাথা নষ্ট করা ধাঁধা।
কিন্তু আমাদের বিলবো তো জিনিয়াস, সে একে একে সব ধাঁধার উত্তর দিয়ে দেয়। আর শেষে যখন বিলবোর টার্ন আসে, সে আস্তে করে জিজ্ঞেস করে, বলো তো আমার পকেটে কি আছে? এই কথা শুনে গোলাম পুরাই টাসকি খেয়ে যায়। সে 3বার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ডাব্বা মারে, মানে উত্তরই দিতে পারে না। এখন শর্ত অনুযায়ী তার বিলবোকে রাস্তা দেখানোর কথা, কিন্তু ঠিক তখনই গোলাম বুঝতে পারে যে তার প্রেশাস মানে ওই জাদুই আংটিটা নাই। এইটা বুঝার পর তার চোখে পুরাই পাগলামি ভর করে। সে চিৎকার করে বলে ওঠে, ওইটা নিয়ে গেছে, ওই চোরটা আমার আংটি নিয়ে গেছে। বিলবো বুঝে যায় যে পরিস্থিতি এখন পুরাই আউট অফ কন্ট্রোল। সে দৌড় দেয় অন্ধকারের দিকে, কিন্তু পাথরে পা পিছলে ধরাম করে পড়ে যায়। আর ঠিক তখনই তার পকেট থেকে আংটিটা ছিটকে বাতাসে ভেসে ওঠে। বিলবো ওটা ধরার জন্য হাত বাড়াতেই আংটিটা একদম পারফেক্টলি তার আঙুলে ঢুকে যায়। আর পরের মুহূর্তেই বুম, বিলবো গায়েব। আরে, এটা তো ভাবাই যায় না, তাই না? গোলাম তাকে আর দেখতে পায় না, শুধু তার গলার আওয়াজ শুনতে পায়। তখন বিলবো বুঝতে পারে, আরে এটা তো কোনো জেসে আংটি না, এটা পড়লেই মানুষ পুরাই ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যায়। কেল্লা ফতে। অন্যদিকে ঠিক ওই সময়েই গ্যান্ডালফ গিয়ে হাজির হয় সেখানে যেখানে গবলিন্সরা বামনদের আটকে রেখেছিল। সে তার জাদুই পাওয়ার দিয়ে এক বিশাল হামলা করে বসে, আর শুরু হয় এক ধুমধুমার মারামারি। গবলিন্সদের রাজা বিশাল সাইজের এক বিভৎস দানব গর্জন করে ওঠে, কিন্তু গ্যান্ডালফ কোনো চান্স না দিয়ে এক কোপে তার মাথা নামিয়ে ফেলে। ব্যাস, ধোঁয়া আর আগুনের ভেতর দিয়ে সব বামনরা ছাড়া পেয়ে ভোঁ দৌড় দেয় আর কোনো মতে ওই পাহাড়ের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে বিলবো আস্তে আস্তে অন্ধকার থেকে বেরিয়ে আসার রাস্তা পেয়ে যায়, কিন্তু ওই গোলমটা ঠিক দরজার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। তার চোখে তখনও পাগলামি আর চরম ঘৃণা। বিলবো অদৃশ্য অবস্থায় চুপচাপ তার তলোয়ার বের করে। সে চাইলেই এক কোপে গোলমকে শেষ করে দিতে পারত, কিন্তু ঠিক ওই মুহূর্তে বিলবো থেমে যায়। তার ওই অদ্ভুত প্রাণীটার জন্য মায়া হয়, যে প্রাণীটা নিজের লোভ আর একাকিত্বের জন্য নিজেই একটা বন্দি জীবন কাটাচ্ছে। বিলবো তাকে না মেরে তার ওপর দিয়ে একটা লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে। পেছন থেকে গোলম বিকট স্বরে চিৎকার করে ওঠে, ওই চোর, ও আমার প্রেশাস চুরি করেছে। আর ঠিক ওই মুহূর্ত থেকেই গোলমের মনে বিলবোর প্রতি চরম এক ঘৃণার আগুন জ্বলে ওঠে। বাইরে বেরিয়ে আসতেই বিলবোর দেখা হয় থরিন আর বাকি বামনদের সাথে। তাকে আস্ত ফিরে আসতে দেখে সবাই তো পুরাই টাসকি খেয়ে যায়, ভাবে আরে ব্যাটা বেঁচে ফিরল কেমনে। কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ হঠাৎ করেই চারপাশ থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসতে থাকে। অ্যাজডগ আর তার অর্কসদের বিশাল এক পাল সেখানে এসে হাজির। তারা বিশাল বিশাল সব নেকড়ে মানে ওয়ার্কসদের পিঠে চেপে বসে ধেয়ে আসছে। বামনরা যান বাঁচাতে দৌড়াতে দৌড়াতে এক বিশাল খাদের কিনারায় একটা উঁচু পাথরের ওপর গিয়ে আটকা পড়ে। সামনে রাস্তা নাই, আর পেছনে সাক্ষাৎ যমদূত। পুরাই চিপায় পড়ে যায় সবাই। গ্যান্ডালফ সাথে সাথে সবাইকে অর্ডার দেয়, জলদি গাছে ওঠো সবাই। সবাই হুড়মুড় করে গাছে চড়ে বসে, কিন্তু নিচে থেকে নেকড়েগুলো লাফিয়ে লাফিয়ে গাছগুলোকে এমনভাবে নাড়াতে থাকে যে মনে হচ্ছিল এই বুঝি সব নিচে পড়ে যাবে। সবার তখন ভয়ে জান যায় যায় অবস্থা। গ্যান্ডালফ তখন তার জাদুর লাঠি তুলে এক ভয়ঙ্কর মন্ত্র পড়ে, নার ফায়ার। সাথে সাথে আগুন জ্বলে ওঠে, আর সে পাইন গাছের জ্বলন্ত ফলগুলো নিচে ছুটতে থাকে। আগুনের গোলার আঘাতে নেকড়েগুলো আর অর্কসরা পুড়ে ছাই হতে থাকে। চারপাশে শুধু ধোঁয়া আর আগুন, নিচে মৃত্যু, আর ওপরে গাছের ডালে ঝুলে আছে থরিন, বিলবো আর বাকি বামনরা। আর তখনই এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছিল যেটা তাদের পুরা কিসমতটাই বদলে দেবে। থরিন আর অ্যাজডগের আবার সামনাসামনি দেখা হয়। অ্যাজডগকে দেখেই থরিনের মাথায় রক্ত উঠে যায়, কারণ এই অ্যাজডগই তার দাদার মাথা কেটেছিল। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তলোয়ার নিয়ে অ্যাজডগের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যাজডগ তো সাংঘাতিক পাওয়ারফুল। তার নেকড়েটা থরিনকে কামড়ে ধরে এমন জোরে আছাড় মারে যে থরিন প্রায় অজ্ঞান। অ্যাজডগ তার চামচাদের অর্ডার দেয়, যাও থরিনের মাথা কেটে নিয়ে আসো। যেই না একটা অর্ক থরিনের মাথা কাটার জন্য তলোয়ার উঠিয়েছে, ঠিক তখনই আমাদের বিলবো ব্যাগিন্স হিরোর মতো এন্ট্রি নিয়ে ওই অর্কটাকে আক্রমণ করে বসে। কিন্তু ভাই, বিলবো তো সাইজে পিচ্চি, সে কি আর এত বড় বড় দানবদের সাথে পারে? তার সামনে 4টা বিশাল নেকড়ে আর তাদের পিঠে বসা অর্কসরা তাকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। তখন বাকি বামনরাও গাছ থেকে নেমে এসে ফাইট শুরু করে দেয়, কিন্তু অর্কসরা এতটাই শক্তিশালী ছিল যে বামনরা আর পেরে উঠল না। ঠিক তখনই পুরাই ফিল্মি স্টাইলে আকাশ থেকে বিশাল সব ঈগল পাখি উড়ে আসে। এই বিশাল ঈগলগুলো অর্কসদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের তীক্ষ্ণ নখ ইয়ে অর্কস আর নেকড়েগুলোকে ধরে সোজা শূন্যে তুলে নিচে ফেলে দেয়। আর এইভাবেই বিলবো, থরিন আর বাকি সবার জান বেঁচে যায়। জানো এই ঈগলগুলোকে কে পাঠিয়েছিল? গ্যালাড্রিয়েল। সে একজন এলফ, আর সে গ্যান্ডালফকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। তার মনে হয়েছিল গ্যান্ডালফ বিপদে আছে, তাই সে এই ঈগলদের পাঠিয়েছিল। ঈগলগুলো সবাইকে পিঠে করে অনেক দূরে একটা সেফ জায়গায় নিয়ে যায়, আর নিচে
অ্যাজডগ আর তার চামচারা দাঁত কিরমির করে তাদের চলে যাওয়া দেখতে থাকে, কিচ্ছু করার নাই। এরপর ঈগলরা সবাইকে একটা বিশাল পাহাড়ের চূড়ায় নামিয়ে দেয়। সেখানে থরিন বিলবোর কাছে এসে দাঁড়ায়। সে বেশ ইমোশনাল হয়ে বলে, বিলবো, আমি সব সময় তোমার বিপক্ষে ছিলাম। আমি চাইনি তুমি আমাদের সাথে এই মিশনে আসো, কারণ তোমার ওপর আমার একটুও ভরসা ছিল না। কিন্তু ভাই, জীবনে আমি এতটা ভুল আর কখনোরই করিনি। তুমি আজ প্রমাণ করে দিয়েছো তুমি কতটা সাহসী। এই বলে থরিন বিলবোকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। পুরাই ইমোশনাল সিন। তবে বিলবোর কাছে যে এখন ওই জাদুই আংটিটা আছে, সে কিন্তু এই ব্যাপারে ঘুণক্ষরেও কাউকে কিচ্ছু জানায় না। এরপর সবার চোখ যায় অনেক দূরের একটা পাহাড়ের দিকে। হ্যাঁ, এটাই সেই এরেবর পাহাড়, দ্য লোনলি মাউন্টেন, যেই পাহাড়টা একসময় এই বামনদের সোনার সংসার ছিল। কিন্তু এখন ওই পাহাড়ের ভেতরেই ঘুমিয়ে আছে সেই ভয়ঙ্কর ড্র্যাগন স্মাউগ, যে তাদের থেকে তাদের ঘর বাড়ি সব কেড়ে নিয়েছিল। মুভির একদম শেষ সিনে ক্যামেরার সোজা ওই পাহাড়ের ভেতর ঢুকে যায়, আর দেখানো হয় গত ৬০ বছর ধরে যে স্মাউগ ড্র্যাগনটা মরার মতো ঘুমাচ্ছিল, সে হঠাৎ করে তার ভয়ঙ্কর চোখটা মেলে তাকায়। বুঝতেই পারছো সামনে কী পরিমাণ ধামাকা হতে যাচ্ছে। আর এখানেই মুভির এই পার্টের গল্প শেষ হয়। ২০১২ সালে রিলিজ হওয়া এই মুভিটা কিন্তু বক্স অফিসে পুরাই ঝড় তুলেছিল, আর IMDb-তেও এর রেটিং 7.8 আউট অফ 10। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের পার্টে।